রাঙ্গামাটির বাঘাইছড়িতে ট্রাক খাদে পড়ে ৯ শ্রমিকের মৃত্যু, আহত হয়েছেন আরও ৮। আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে তাপমাত্রা, বলছে আবহাওয়া অধিদপ্তর। অসতর্কতায় বাড়ছে হিট স্ট্রোক, বলছেন বিশেষজ্ঞরা। এবং উপজেলা নির্বাচন প্রার্থিতা নিয়ে মন্ত্রী এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা, আবারও বললেন ওবায়দুল কাদের। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়ামিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি পুরো সংবাদে। রাঙ্গামাটির বাঘাইছড়ি সাজেক উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু নিশ্চিত করেছে পুলিশ। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও ৫ জনকে চিকিৎসাধীন রয়েছেন। সাজেক থানা উপ পুলিশ পরিদর্শক মুশফিকুর রহমান জানান, বুধবার বিকেলে একটি ড্রাম ট্রাক সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়। তবে এখন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। এদিকে মৃত ২ ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন রামু কক্সবাজার বাসিন্দা মোহাম্মদ জসিমউদ্দিন এবং ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ বাসিন্দা মোহাম্মদ লালন মিয়া। সারা দেশে চলমান তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসে বলছে, দিনের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে আজ। তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর ও পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, বান্দরবান জেলাসহ ঢাকা, রংপুর ও ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছে, তবে কমতে পারে রাতের তাপমাত্রা। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করবে বলেও সতর্ক করেছে আবহাওয়া অফিস। এদিকে বৃষ্টির প্রার্থনায় দেশের বিভিন্ন স্থানে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। তীব্র এই গরমে দেশের সব শ্রেণী পেশার মানুষের আতঙ্কে আরেক নাম হিট স্ট্রোক। হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রতিদিনের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে। বিশেষজ্ঞরা বলেছেন, চলমান এই তাপদাহে সতর্ক না থাকলে শারীরিক নানা সমস্যার পাশাপাশি হিট স্ট্রোকের মৃত্যুর আশঙ্কা অনেক বেড়ে যায়। কাসের আহমেদের রিপোর্টে বিস্তারিত। গত কয়েকদিন ধরেই তাপপ্রবাহের কারণে তীব্র গরম চলছে। আরও কয়েকদিন দেশে তীব্র গরম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে কয়েক দফায় জারি করা হয়েছে হিট অ্যালার্ট। চলমান এই পরিস্থিতিতে বিভিন্ন অসুখে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের চাপ। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, গরমে সতর্ক না থাকলে শারীরিক নানা সমস্যার পাশাপাশি হিট স্ট্রোকে মৃত্যুর আশঙ্কা থাকে। কারণ একটানা যদি ঘন্টার পর ঘন্টা রোদে থাকেন, একটা সময় দেখা যাচ্ছে যে বডির তাপমাত্রা বেড়ে যাবে। ১০৫ ডিগ্রির উপরে উঠে গেলে বা ৪০ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠে গেলে তখন হয় কি, যেমন ঘাম বন্ধ হয়ে যায়। এদিকে শরীরের তাপমাত্রা বাড়ছে, ঘাম বন্ধ হয়ে গেছে। এই পর্যায়ে রোগী কিন্তু মাথা ঘোরা, মাথা ব্যথা, বমি এইসব হতে পারে। এক পর্যায়ে রোগী কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে। এটাকে বলে হিট স্ট্রোক। এটা কিন্তু ডেঞ্জারাস। ফলে এই সময়টাতে অতি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। কারণ হিটস্ট্রোক অত প্রান্তিক জনগোষ্ঠী যদি হিটস্ট্রোকে আক্রান্ত, অনেক জায়গায় তো চিকিৎসার সুযোগও তো নাই। সময় মতো ভালোভাবে একটা ইমার্জেন্সি, যদি চিকিৎসা প্রপারলি না হয় রোগী কিন্তু মারাও যেতে পারে। সেই জন্য জনগণের জন্য বারবার বলছি, যারা শ্রমজীবী, যাদের বাধ্য হয়ে কাজ করতেই হবে, পেটের দায়ে কাজ করতে হবে, তারা কিন্তু এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন। একটানা ঘন্টার পর ঘন্টা যেন রোদে কাজ না করেন। জানান, হিট স্ট্রোকে দ্রুত চিকিৎসার প্রয়োজন, না হলে হিট স্ট্রোক মৃত্যুর কারণ হতে পারে। যদি বিশুদ্ধ না এগুলো খায়, তবে ডায়রিয়া জনিত রোগ হচ্ছে, পানিবাহিত রোগ হচ্ছে, টাইফয়েড, প্যারাটাইফয়েড, জন্ডিস, এগুলো তো হচ্ছে। এমনকি যে বাইরে যে খাওয়া দাওয়া, খোলামেলা খাওয়া দাওয়া, এগুলো তো ক্ষতি, অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। তীব্র গরমে হাঁসফাঁস হয়ে উঠেছে জনজীবন। শুকিয়ে গেছে নদী, নালা, খাল, বিল, টিউবওয়েলে উঠছে না বিশুদ্ধ পানি। এতে সুপেয় পানির তীব্র সংকট দেখা দেওয়া দুর্বিষহ হয়ে উঠেছে মেহেরপুরের জনজীবন। পানির অভাবে কৃষকদের চাষাবাদ দেখা দিয়েছে শঙ্কা। জনস্বাস্থ্য প্রকৌশল অফিস বলছে, সুপেয় পানির জন্য গভীর নলকূপের ব্যবস্থা করা হবে। মেহেরপুর থেকে জাহিদ মাহমুদের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশিদ আকুন।
কয়েকদিনের তীব্র তাপদাহে মেহেরপুরে শুকিয়ে গেছে নদী-নালা, খাল-বিলের পানি। পানি উঠছে না টিউবওয়েলেও, ফলে দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। হস্তচালিত নলকূপে শীত ও বর্ষাকালে পানি সংকট না থাকলেও গ্রীষ্মকালে পানির স্তর নিচে নেমে যাওয়ায় ৯০% নলকূপে পানি ওঠে না। যাদের নলকূপ একটু গভীর, সেখানে পানি নিতে ভিড় করেন স্থানীয়রা। টিউবওয়েলে পানি আসে না, তারপরে দেখলাম মোটর দিচ্ছি, তারপরেও পানি আসে না। খাওয়ার পানির সমস্যা, গোসলের সমস্যা, এবার গরু বাছুরের। নদীতেও পানি নাই, নদীতে শুধু বালি আর বালি। প্রচন্ড তাপের কারণে পানি নিচে নেমে গেছে, তার কারণে পানি পাওয়া যাচ্ছে সিংহে পানি পাওয়া যাচ্ছে না। আমার ধান আবাদ করার সমস্যা হয়ে যাচ্ছে। একজনের বাড়ির পানি আনতে গেলে তো কষ্ট হবেই, তারাও মুখ কালো করছে, আমরাও কষ্ট করে নিয়ে আনছি, মুখ খাই। এদিকে তীব্র পানি সংকটে ব্যাহত হচ্ছে কৃষিকাজও। বাড়তি খরচে সেচ দিতে হচ্ছে প্রতি বিঘা জমিতে। পানি প্রতিটা মেশিনে কম, ঠিক আছে। পানি এখন নিচের দিকে রোদ্রের অতিরিক্ত হিট হওয়ার কারণে পানি নিচে। 1 বিঘা ভুঁই ভিজাতে 7 থেকে 8 লিটার তেল লাগতেছে। আগে 1 বিঘা ভুঁই ভিজাতে 2 লিটার তেল লাগতো, এখন হচ্ছে 5 লিটার তেল লাগছে। বোরিং মতন পানি উঠতো, সেই মেশিন এখন পানি উঠছে না। সব মিলে অত্র এলাকার অবস্থা বর্তমানে খুব খারাপ। এমন বাস্তবতায় সুপেয় পানি সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপনের আশ্বাস স্থানীয় প্রশাসনের। আন্ত জেলার যে নদীগুলো আছে, অন্যান্য নদীগুলো, এগুলো সংযোগ করে যাতে নদীতে প্রবাহ এবং পানি সবসময় থাকে, এবং নদীর পানির কারণে যাতে আশেপাশের এলাকার যে ভূগর্ভস্থ পানির রিচার্জটা হতে পারে, সে পরিকল্পনা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। আশা করছি আগামী মাসে আমাদের প্রায় 74টা গভীর নলকূপ সাবমার্সিবল পাম্প যুক্ত, এটা দ্রুত শুরু করবো যাতে মানুষের পানির অভাবটা না থাকে। সরকারিভাবে টেন্ডার হয়ে গেছে, আমরা আশা করছি আমরা মে মাসে এই কাজটা শুরু করবো। মেহেরপুর জেলায় সরকারিভাবে 12,000 নলকূপ স্থাপন করা হয়েছে। এর মধ্যে অগভীর 7,500, গভীর 2,700 ও টিউবওয়েল 1,150টি। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। আসন্ন উপজেলা নির্বাচনে মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয় এবং স্বজনদের প্রার্থী না হতে দলীয় নির্দেশনা না মানলে সময়মতো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই সতর্কবার্তা দেন। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। রাজধানীর ধানমন্ডিতে দলীয় প্রধানের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। প্রত্যাহার আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন। এ সময় তিনি আবার উপজেলা নির্বাচনে দলের এমপি মন্ত্রীদের স্বজনদের অংশগ্রহণ না করার বিষয়টি সবাইকে স্মরণ করিয়ে দেন। বলেন, দলীয় প্রধানের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলীয় নির্দেশনা অমান্য করলে ডিসিপ্লিনারি অ্যাকশনের বিষয়টা আমাদের পার্টিতে আছে। সময় মতো এর সিদ্ধান্ত অবশ্যই নেওয়া। বিএনপির কর্মসূচির সাথে একই দিনে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সহিংসতা ঠেকাতেই মাঠে থাকতে চায় আওয়ামী লীগ। আমরা মাঠে থাকলে তারা সন্ত্রাস করার বিষয়ে একটা বাধা তারা মানসিকভাবে পাবে, এবং সে কারণে আমরা এটা করি। আওয়ামী লীগ অনেক চড়াই উতরাই পেরিয়ে বর্তমান অবস্থায় এসে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই দেশের রাজনীতিতে আমরা শক্ত অবস্থান নিয়ে আছি। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচন কমিশনার আলমগীর হোসেন বলেছেন, জাতীয় নির্বাচন এক ধরনের বিষয় আর স্থানীয় নির্বাচন আরেক ধরনের বিষয়। জাতীয় নির্বাচনের সরকার পরিবর্তন হতে পারে, নাও হতে পারে, কিন্তু এই নির্বাচনে সরকার পরিবর্তন হবে না। বুধবার টাঙ্গাইলে জেলা প্রশাসকের সভাকক্ষে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন আলমগীর হোসেন। তিনি আরও বলেন, প্রত্যেকটা স্থানীয় নির্বাচনে ভোটার অংশগ্রহণ ভালো থাকে। কোনো রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছে তা নির্বাচনে অংশগ্রহণ করবে না, তবে তাদের অনেক লোক নির্বাচনে মাঠে রয়েছে, তারা নির্বাচনে বাধা দিবে এমন কথা বলেনি। এরপর যদি তারা ঘোষণা দেয় বাধা দিবে, তাহলে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যা করা হয়েছে এখানে তাই করা হবে।
মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা শেষ করে 173 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার দুপুর 1টার দিকে জাহাজটি কক্সবাজার নুনিয়াছড়া ঘাটিতে এসে পৌঁছায়। বিজিবি কক্সবাজার রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা শেষ করে 173 জন বাংলাদেশি নাগরিক দুপুর 1টার দিকে নুনিয়াছড়া ঘাটিতে পৌঁছায়। প্রথমে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে, এরপর বাকি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এর আগে সকাল 10:30টায় নৌযান করে মিয়ানমারের 9 সদস্যের প্রতিনিধি দল কক্সবাজারে পৌঁছান। এ সময় প্রতিনিধি দলকে স্বাগত জানায় বিজিবি। এদিকে বাংলাদেশে পালিয়ে আসা 288 জন বিজেপি সদস্যকে সকালে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে বিস্তারিত জানতে টেকনাফ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শফিক আহমেদ। শফিক, এ বিষয়ে বিস্তারিত জানান। হ্যাঁ, এই মুহূর্তে আমি আছি কক্সবাজারের এই যে নুনিয়াছড়ার বিআইডব্লিউ যে ঘাটটি রয়েছে সেই ঘাটটি। অর্থাৎ আজকে একটু সকাল যে একদম 6:30টার দিকে মিয়ানমারের যে অভ্যন্তরে যে সংঘাত এবং সংঘর্ষের জেরে 288 জন বাংলাদেশে তারা পালিয়ে আসছিল, সেই মিয়ানমারের সেনা এবং বিজিপি সদস্যকে এই ঘাট থেকে, অর্থাৎ আমি এখানে যে মুহূর্তে দাঁড়িয়ে আছি এই ঘাট থেকে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। ওই সময় এখানে উপস্থিত ছিলেন মিয়ানমারের রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে এখানকার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মুর্শিদুল আলম নেতৃত্বে এই হস্তান্তর প্রক্রিয়াটি আসলে শেষ হয়েছে। এর আগে আমরা যেটুকু জানতে পারি, গতকাল কিন্তু মিয়ানমার থেকে নৌপথে সেখানকার রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধি কক্সবাজার এসেছিল এবং তারা এরপরে নাইকনসুরি তাদেরকে, অর্থাৎ বাংলাদেশ বিজিবির অধীনে তাদেরকে রাখা হয়েছিল, সেখানে কিন্তু তাদেরকে দেখতে গিয়েছিল এবং পরে প্রক্রিয়া শেষে আজকে ভোর 5টায় তাদেরকে এই নৌঘাটে আনা হয়েছে, প্রায় 11টি গাড়ি যুগে, এবং আনার পরে এই ঘাট থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা তবে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, এখানে কিন্তু কোনো ধরনের যে বিজিবির পক্ষ থেকে কোনো গণমাধ্যমকে এখানে তার আনুষ্ঠানিক কোনো জানায়নি এবং কোনো ধরনের বক্তব্য দিতে দেয়নি। হয়তোবা তারা ঢাকায় গিয়ে পররাষ্ট্রের মাধ্যমে তারা একটা আনুষ্ঠানিক এই বিষয়ের একটা বক্তব্য দিতে পারে। আর আমরা যেটুকু জানি, এখান থেকে মিয়ানমারের সেখানকার একটি জাহাজ গভীর সমুদ্রের মধ্যে অপেক্ষা করছে এবং বাংলাদেশের কোস্টগার্ডের একটি জাহাজ এই ঘাট থেকে তাদেরকে নিয়ে গিয়ে সেখান থেকে তাদেরকে তুলে দেওয়া হবে, এই সূত্রে আমরা জানতে পেরেছি। আর যে জাহাজটি মিয়ানমার থেকে গতকাল এসেছিল, অর্থাৎ সেখানকার বাংলাদেশের প্রায় 173 জন মিয়ানমারের কারাগারে বিভিন্ন সময় তারা কারাভোগ করেছিল, তাদেরকে রাষ্ট্রের প্রক্রিয়া এসেছে। ওই জাহাজটি নিয়ে গতকাল 173 জন বাংলাদেশিকে এই ঘাটে নিয়ে আসা হয়েছে এবং ঠিক এই জাহাজটি নিয়ে এই মিয়ানমারের সদস্যকে আবার তাদেরকে আজকে সেখানে ফেরত নেওয়া হয়েছে। আর সর্বশেষ একটু জানিয়ে রাখি, গত 15 ফেব্রুয়ারি মিয়ানমারের যে সংঘর্ষে প্রায় 330 জন সদস্যকে ইনানির যে নৌঘাট রয়েছে সেখান থেকে তাদেরকে ফেরত পাঠানো হয়েছিল, অর্থাৎ এটা দ্বিতীয় ধাপের সর্বশেষ তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। আর সীমান্ত পরিস্থিতি যদি বলি, সীমান্ত পরিস্থিতি অনেকটা এখন স্বাভাবিক রয়েছে। ওখানে কিন্তু বিজিবি খুবই তাদের তৎপরতা বাড়িয়েছে এবং তারা খুবই আরো বাড়তি বিজিবি ওখানে জোরদার করা হয়েছে যেন কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রবেশ না করতে। পাশাপাশি ওখানে উপকূলীয় যে রক্ষী বাহিনী কোস্টগার্ড তাদেরও বিচরণ খুবই লক্ষণীয়, অর্থাৎ তারা বলছেন যে আর কোনোভাবে যে অবৈধভাবে একটি মানুষ যাতে বাংলাদেশে তারা প্রবেশ করতে না পারে। তো এই ছিল কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকে আজকের যে মিয়ানমারের সদস্যকে হস্তান্তরের সর্বশেষ খবর। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন সর্বশেষ তথ্য কক্সবাজার থেকে, পরবর্তী সংবাদে চলে যাচ্ছে। ফরিদপুরে মধুখালীতে 2 সহোদর ভাইকে পিটিয়ে হত্যা ও অনেককে আহত করার ঘটনায় উত্তপ্ত অবস্থা বিরাজ করেছে। অভিযুক্তদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। বুধবার সকালে ফরিদপুর খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা, এর ফলে ওই এলাকায় তীব্র যানজট তৈরি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ
শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের সঙ্গে ফরিদপুর সদর সহ মধুখালী উপজেলার বালিয়াকান্দি পঞ্চপল্লীর কাছে ও বাঘাটে বাজার এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে সমন্বয়ে টহল পরিচালনা করছে। বর্তমান এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পাবনার ভাঙ্গুড়ায় সাংবাদিক মানিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার উপজেলা পুইবিল এলাকায় এই ঘটনা ঘটে। পরে মানিকের বাবা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, ভাঙ্গুড়া থেকে প্রতিদিন কয়েক হাজার লিটার দুধ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। এই সুযোগে সেখানকার কিছু অসাধু ব্যবসায়ী নকল ও ভেজাল দুধ তৈরি করে বাজারজাত করছিলেন। মানিক এসব তথ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করলে তার জের ধরেই তার উপর হামলা করে সন্ত্রাসীরা। এদিকে ভাঙ্গুড়া থানায় অভিযোগ দায়ের করা হলে আসামিরা আদালত থেকে অগ্রিম জামিন নিয়ে মামলার বাদীকে নানা রকম হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। ভেজাল নকল দুধ তৈরির একটা সন্ধান পাই। নদী ভাঙ্গন এলাকায় অবৈধভাবে ইটভাটার মালিকরা মাটি কেটে নেওয়ায় প্রতিবাদ জানিয়েছে ফরিদপুরের সদর উপজেলার ঢেউখালী ও আকটেচর ইউনিয়নের বাসিন্দারা। মাটি কেটে নেওয়ায় নদী ভাঙ্গনের প্রবণতা বেশি হওয়ায় প্রতিবাদের সোচ্চার হয় এলাকাবাসী। প্রতিবাদ অনুষ্ঠানে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইউসুফ হোসেন, নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আহসান হায়দার, পিয়াজখালী বণিক সমিতির সভাপতি সিদ্দিক খান, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন খান সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালিক বাছার। রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহিরপুর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী ৪ আসনের সংসদ সদস্য এবং তাহিরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র খন্দকার শায়লা পারভীনের দায়িত্বভার গ্রহণ ও সম্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার তাহিরপুর পৌরসভা চত্বরে তাহিরপুর পৌরসভার উদ্যোগে সম্বর্ধনা ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাহিরপুর পৌরসভায় প্যানেল মেয়র বাবুল খায়ের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগমারা আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। এ সময় তিনি বাগমারা উপজেলা উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে স্থানীয়দের সহযোগিতার দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর পৌর সচিব মতলুবুর রহমান, তাহিরপুর পৌর প্রকৌশলী আব্দুল কাদের ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট জাকিরুল ইসলাম শান্টু সহ অনেকে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। চট্টগ্রামে ঐতিহ্যবাহী জব্বরে বলি খেলা সফলভাবে সম্পন্ন করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বলি খেলার স্পন্সর প্রতিষ্ঠান NHTর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বলি খেলার সভাপতি ওয়ার্ড কাউন্সিলর জহুরলাল হাজারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্পন্সর প্রতিষ্ঠান কর্ণধার সৈয়দ মোহাম্মদ তানসির। এ সময় আরও উপস্থিত ছিলেন এনায়েত বাজারের সাবেক কাউন্সিলর মোহাম্মদ মালিক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি হাফিজুর রহমান সহ আরও অনেকে। বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দল ও উত্তরা ফুটবল ক্লাবের মধ্যে একটি প্রীতি ম্যাচ ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোমুগ্ধকর ম্যাচটি উপভোগ করেন এবং খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দল উত্তরা ফুটবল ক্লাবের বিপক্ষে 4-1 গোলে জয়লাভ করে। অনুষ্ঠানে বাংলাদেশের সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ ছাড়াও ঢাকা সেনানিবাসের বিভিন্ন ইউনিটের অফিসার, জুনিয়র কমিশন অফিসার, অন্যান্য পদবীর সেনা সদস্য এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করছি যে এর ভিতর অনেকেই ইনশাল্লাহ জাতীয় দলেও অংশগ্রহণ করতে পারবে এবং এভাবে বিশ্বাস করি যখন জাতীয় দলে তারা যাবে দেশের গণ্ডি ছেড়ে বিদেশের মাটিতেও সেনাবাহিনী তথা দেশের সুনাম বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম যেন বড় একবার।
রাঙ্গামাটির বাঘাইছড়িতে ট্রাক খাদে পড়ে 9 শ্রমিকের মৃত্যু, আহত হয়েছেন আরও 8। আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে তাপমাত্রা বলছে আবহাওয়া অধিদপ্তর। অসতর্কতায় বাড়ছে হিট স্ট্রোক বলছেন বিশেষজ্ঞরা। এবং উপজেলা নির্বাচন প্রার্থিতা নিয়ে মন্ত্রী এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা, আবারও বললেন ওবায়দুল কাদের। দর্শক, ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টা বেজে 30 মিনিট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।